এবং সেই নিয়োগের ক্ষেত্রে নতুনভাবে একটা চিন্তা আসতে পারে যে এত অভিজ্ঞ জাজ কোথায় পাবো, যারা অভিজ্ঞ আইনজীবী, যদিও এটা বিচারকরা মানবে না বা রাজি হবে না, যারা সাবঅর্ডিনেট কোর্টে অভিজ্ঞ আইনজীবী 5 বছর 10 বছর 20 বছর প্র্যাকটিস করেছে, তাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে। তারা স্পিডি রেমেডি দিতে পারবে, তারা সিভিল প্রসিডিউর জানে, ক্রিমিনাল প্রসিডিউর জানে, তারা ডে 1 থেকে ন্যায় বিচার করতে পারবে। একটাই প্রবলেম আছে কন্টামিনেশন, যে তারা সমাজের সাথে ইতিমধ্যে অনেক মিশে গেছে, তারা ওখানে গিয়ে নিউট্রালি রাখতে পারবে কিনা, বাট আর কোনো অপশন নাই। 40 লক্ষ মামলা বাংলাদেশে আছে, কোনো সন্দেহ নাই জুডিশিয়ারি কলাপস করবে, কোনো সন্দেহ নাই, এবং কলাপস করেই গেছে মনে হয় অলরেডি, যদি এই নতুনত্বগুলো না আনা হয়। এবং বিচারক নিয়োগের ক্ষেত্রে কনস্টিটিউশনাল কনভেনশন ছিল যে চিফ জাস্টিসের অপিনিয়নকে প্রাইমেসি দেওয়া হবে, কনসালটেশনকে, চিফ জাস্টিস যে কনসালটেশন দেবে এটা সংবিধানে ছিল না। কিন্তু জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 1994 একবার বললেন বিচারপতি নিয়োগ হয়েছে, আমার সাথে কনসাল্ট করে নেই, আই এম মিস্টার নোবডি। এরপরে পুরো বারে আন্দোলন হলো এবং সেই সময় বিএনপি গভর্নমেন্ট পরে কনসাল্ট করে লিস্ট পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। আরেকবার হলো জাস্টিস ফজলুল করিম সাহেবের সময় রিসেন্টলি, উনি একজনকে ওথ নিতে কনফার্মেশন অস্বীকৃতি জানায় এবং ওনার ওথটা হয় না, পরে হয়। সো কনসালটেশনের সুযোগ সেখানে আছে। একটা বড় প্রশ্ন হচ্ছে আর্টিকেল 48-এ দুইটা ক্ষমতার কথা বলা আছে। আর্টিকেল 48-এ আর্টিকেল 116-এ যে বলা আছে যে সমস্ত সাবঅর্ডিনেট করে ট্রান্সফার, প্রমোশন, পোস্টিং, ছুটি, লিভ এগুলো রাষ্ট্রপতি করবে অন কনসালটেশন উইথ চিফ জাস্টিস। তো ওইখানে রাষ্ট্রপতি ওই ক্ষমতাটা কি প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসের বাইরে করতে পারবে? 116-তে যা বলা আছে সেখানে একটা রুট প্রশ্ন রয়ে গেছে যে আর্টিকেল 48 তো দুটো ক্ষমতা বলেছে, 3টি বলেনি। তাহলে 116-র যে ক্ষমতা রাষ্ট্রপতি এক্সারসাইজ করেন সেখানে উনি বাধ্য প্রাইম মিনিস্টারের কনসালটেশন শুনতে। তো সেখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে এবং আমি দেখেছি বিগত সময়ে স্বাধীন বিচারক যারা ছিলেন তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে। স্বাধীন বিচারক কোন একটা কারণে আইন মন্ত্রণালয় বা মন্ত্রীর সুপারিশ শুনেনি, তাকে স্কলারশিপ হয়েছে, তাকে ছুটি দেয়নি, লাস্ট মিনিটে দিয়েছে, আমাদের কাছে আসছিল রিকোয়েস্ট করার জন্য। তো এগুলো তো ঘটেছে। কেন ঘটেছে? কারণ ওই যে ওখানে তো রাষ্ট্রপতির স্বাধীনতা নাই, বা চিফ জাস্টিসও তার যে কনসালটেশনের প্রাইমেসি সাবঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা এটা দেখিনি আর কি, সুপ্রিম কোর্টের কনসালটেশন। তো আমি মনে করি যে এখানে যে এই মামলার জট, এটার ক্ষেত্রে তো যেটা আমাদের সারোয়ার ভাই বললেন, লর্ড উলফের অ্যাক্সেস টু জাস্টিসের রিপোর্ট 1997, উনি এসে বললেন ল্যাটিন বাদ দাও, অল ল্যাটিন বাদ, ল্যাটিনের দরকার নেই, যত ল্যাটিন ম্যাক্সিম, ল্যাটিন টার্ম সব বাদ দাও, জার্গন ফ্রি ল। আর কি বললেন? যে অ্যাডভার্সারিয়াল সিস্টেম হচ্ছে আমাদের রুট কোশ্চেন এই সমস্যার, ইনকুইজিটিভ এলিমেন্ট নিয়ে আসো, অ্যাক্টিভ কেস ম্যানেজমেন্ট নিয়ে আসো, জজ সাহেব নিজে থেকে গিয়ে মামলা কুইক সমাধান করে দেবেন। সেখানে অনেকগুলো জিনিস আসছে, যেমন অনেকে এডিআর এর কথা বললেন, সিভিল ন্যাচারের মামলায় যদি মামলা করার আগে সবাই একটা চিঠি দেয় আর দুই পক্ষ 5 মিনিটে একটা আলোচনা করে, আমার ধারণা 10-20% মামলার ফাইল হবে না। জজ সাহেবের উচিত যখনই মামলা আসবে, আপনি কি একটা চিঠি দিয়েছেন, দুই পক্ষে একটু আলোচনা করেছেন, এই একটা জিনিস ইম্পোজ করা খুব দরকার। আর কি দরকার? প্রি বার্গেনিং ক্রিমিনাল কেসে দরকার, যেটা পৃথিবীর সব দেশে আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, সব দেশে আছে, যে যেগুলো রেপ না, যেগুলো মার্ডার না, সিরিয়াস অফেন্স না, সেখানে ভিকটিম এবং আসামি মিলে আলোচনা করে প্রসিকিউশনের মধ্যে বলতে পারে ঠিক আছে তোমার 6 বছরের সাজা হতো, তুমি দোষ স্বীকার করো, তোমার 3 বছরের সাজা হবে। এটা আমাদের দেশে নাই, এটা করলে অনেক মামলা কমানো যাবে। সায়েন্টিফিক এভিডেন্স লাগবে। বাংলাদেশে কোনো ফরেন্সিক ইউনিভার্সিটি নাই, কোনো ব্যালিস্টিক ইউনিভার্সিটি, কোনো ল ইউনিভার্সিটি নাই। ভারতে মনে হয় 16টা ল ইউনিভার্সিটি হয়েছে। তো একটা ল ইউনিভার্সিটি না থাকলে কিভাবে আপনি সায়েন্টিফিক লয়ার তৈরি করবেন? এভিডেন্সটা হয়ে যাচ্ছে সাক্ষী বেসড, জেরা বেসড। সেখানে লয়ারদের জেরা শেখার সুযোগ কোথায়? কয়জন লয়ার জেরা শিখতে পারবে? জেরা শেখানোর কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো বাংলাদেশে নাই। একটা বিবিসি কোর্স করানো হতো বার কাউন্সিলে, সেটা অনেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে লয়ার জেরা শিখবে? জেরার ভুলের কারণে কত নিষ্পাপ লোকের ফাঁসি হয়ে যায়, জেরা এবং চিফের ভুলের কারণে কত দোষী লোক পার পেয়ে যায় শুধুমাত্র জেরার কারণে। সেটার তো কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে বিকল্প হতে পারে সিসি ক্যামেরা এভিডেন্স, ডিএনএ এভিডেন্স, থাম্ব এভিডেন্স, ফরেন্সিক, ব্যালিস্টিক, এগুলো, সেগুলোর কোনো ইনস্টিটিউশনাল কিছু নাই। আর সেপারেট সেক্রেটারিয়েট যেটা করার কথা বলা হচ্ছে, এটা তো একদম মাজদার হোসেন মামলায় 12 বিধিতে বলা আছে, এটা আইন, ল ডিক্লেয়ার্ড বাই অ্যাপিলেট ডিভিশন বাইন্ডিং অন ইন্টারন্যাশনাল, সেটার বাইরে তো আর কিছু করার নেই। 12 বিধিতে কিন্তু একটা ভুলও আছে। জার্নালিস্ট হান্নান শাহ উনি এটা বের করছিলেন যে 12 বিধিতে একটা নট ভুল মতো প্রিন্টেডে চলে আসছে। তো এখন কিন্তু ওই জার্নালিস্টও কিন্তু আমরা পাচ্ছি না। আগে হান্নান শাহ আর্টিকেল লিখতেন, মিজানুর চৌধুরী লিখতেন, এখন জুডিশিয়ারি নিয়ে লেখার মতো অনেক জার্নালিস্টের আগ্রহ নাই।
তো ওই যে তেল আর জল মিশ খাওয়ার কথা ওখানে বলেছে, এখন তো তেল জল মিশ খেয়ে গেছে। মোবাইল কোর্ট এক্সিকিউটিভরা করছে, শুধু মোবাইল কোর্ট করছে না। আমি একটা আইনের কথা, আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং, ভূমি অপরাধ আইন একটা হয়েছে 2023 সালে, এটা আমরা প্রোটেস্ট করেছিলাম। কোনো আইনের বিধি হয় না, এই আইনের বিধি খুব দ্রুত কিছুদিন আগে হয়ে গেছে। ওই আইন অনুযায়ী জুডিশিয়ারির কিছু ক্ষমতা, বিচারিক ক্ষমতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিয়ে দেওয়া হয়েছে, দখল দিয়ে দেওয়ার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, দলিল এক্সিকিউশনের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে তো একটা হিউজ অ্যানোমালিজ হয়ে গেল। আর জুডিশিয়ারি নিয়ে সবাই আমরা অনেক কথা বলি। আমি নিজে তো ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে বা তাদের সাথে কথা বলে দেখেছি, তাদের কাগজ কেনার টাকা দেওয়া হয় না। তাদের সাক্ষী নিবে, এই সাক্ষীর কাগজটা কে দেবে? এই প্রশ্নটা আপনারা করবেন। তাদের সাক্ষী লিখতে যে কাগজ লাগে, এই কাগজের কোনো কন্টিনজেন্সি ফি কোর্টকে দেওয়া হয় না। তো যখন আপনি কাগজ কেনার টাকা দেবেন না, তখন কাগজটা জোগাড় করবে বিও। বিও কিভাবে করবে? বিও কিভাবে করবে এটা তার বলা লাগবে না, বিও এভাবেই করবে। তো আপনি কাগজ কেনার টাকা দিতে হবে, কন্টিনজেন্সি দিতে হবে, গাড়ি দিতে হবে। ইকুইভ্যালেন্ট টিওনো সাহেবের যে ক্ষমতা আছে তার প্র্যাকটিক্যাল রিয়েলিটি অনেক বেশি। আমি যেহেতু এমপি ছিলাম আমি দেখেছি। কিন্তু ইকুইভ্যালেন্ট একজন বিচারক কি সমানুতিক সুবিধা পায়? বাংলো পায়, গাড়ি পায়, গানম্যান পায় বা মালি পায়? পায় না, গাড়ি পায় না, বেতনও কম পায়, যদি তাদের কিছু এক্সট্রা কিছু পাচ্ছে। বাথরুম, ডিস্ট্রিক্ট কোর্টের বাথরুমে গেলে কারো যদি টয়লেট চেপেও লেগে থাকে, সে ওখানে গিয়ে ওয়াশরুম ইউজ করবে না, থুতু। তারপরে হচ্ছে আপনার পানির পিক, বাথরুমে মানে পুজো পানি জমে থাকে 3-4 ইঞ্চি, প্রায় 80% ডিস্ট্রিক্ট কোর্টের এই অবস্থা। হাইকোর্টেরও একই অবস্থা বাই দ্য ওয়ে। তো কেন? হাইকোর্টের একই অবস্থা। এবং আপনি যদি নারী স্বাস্থ্যের কথা চিন্তা করেন, দীর্ঘ সময় বাথরুমে না গেলে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা কত বেশি হয়ে যায়। সেখানে চরমভাবে ব্রেস্ট ফিডিংও সব জায়গায় আছে বলে মনে হয় না। কি ভয়ঙ্কর অবস্থা! যে এগুলো কি খুব কঠিন কাজ। যেই জুডিশিয়ারি নিজের ওয়াশরুম ঠিক রাখতে পারে না ফান্ডের অভাবে, সেই জুডিশিয়ারি ন্যায় বিচার করবে কোত্থেকে? এটা তো বাস্তব কথা। তো সেইটা কেন করতে পারছে না? কারণ সেখানে একটা এক্সিকিউটিভের সাথে জুডিশিয়ারি একটা দ্বন্দ্ব আছে, যে আমার 2 মিনিট লাগবে। এই দ্বন্দ্বের কারণে জুডিশিয়ারিকে এই বাজেটগুলো দেওয়া হয় না। বাজেট না দিলে কিভাবে এটা ঠিক হবে? আপনার ঢাকা কোর্টে ক্লিনার লাগবে 50 জন, অর্গানোগ্রামে ক্লিনার দেওয়া আছে 8 জন। সেখানে কোনোভাবে বারটার দিয়ে ম্যানেজ করে আরো 4-5 জন ক্লিনার ওখানে দেওয়া হয়। তো কিভাবে ওটা পরিষ্কার থাকবে? এবং যেটা দরকার, যেটা আমাদের ঢালি ভাই খুব রাইসলি বললেন, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল জুডিশিয়ারি না থাকলে তো ডেমোক্রেসিতে জুডিশিয়ারি কন্ট্রিবিউট করতে পারবে না, যেটা আগে ঘটেছে। আবার ডেমোক্রেসি না থাকলে জুডিশিয়ারি ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল হবে কিভাবে? দুটোই তো লাগবে। মেরিটোক্রেসিকে গুরুত্ব দিতে হবে, অর্ডার অফ সিনিয়রিটিকে গুরুত্ব দিতে হবে। অর্ডার অফ সিনিয়রিটি যদি কখনো ডেভিয়েশন হয়, সুস্পষ্ট কারণ দেখাতে হবে কেন ডেভিয়েশন হলো। আর অনেকে স্থায়ী প্রসিকিউশন সার্ভিসের কথা বলেছেন, স্থায়ী অ্যাটর্নি জেনারেল সার্ভিসের কথা বলেছেন, স্থায়ী জিপির কথা বলেছেন। এগুলো খারাপ জিনিস না, ভালো জিনিস। কিন্তু যখন যে সরকার থাকবে তার তো অধিকার আছে তার লয়ার নির্ধারণ করার। তিনি যদি এমন একজন লয়ারকে নিতে চান, তার কাছে মনে হচ্ছে আদর্শগতভাবে সে ভিন্ন, এটা হাইব্রিড হতে পারে। 50% স্থায়ী, 50% পলিটিক্যাল, যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট নিয়োগ দেবে, এটা হতে পারে। পিএম অফিসে একসময় একটি প্রজেক্ট ছিল যেখানে বিচারকটা ডেপুটেশনে আসতো, পিএম এর আশেপাশে একজন বিচারক থাকতেন, জুডিশিয়ারি ব্যাপারগুলো দেখতেন। 8-10 বছর ধরে ওই প্রজেক্টটা আর নাই। অতি সত্বর পিএম অফিসে ওই প্রজেক্টগুলো আনা দরকার। আরেকটা হচ্ছে সার্কিট কোর্ট বা হাইকোর্টের বিভিন্ন ডিভিশন বেঞ্চ করার এরশাদ স্যার করেছিলেন। তো ওখানে তিনি একটাই ভুল করেছিলেন, ওখানে স্থায়ী শব্দটা দিয়ে দিয়েছিলেন। যদি স্থায়ীর জায়গায় অস্থায়ী দিতেন তাহলে কিন্তু অসুবিধা হতো না। রিসেন্ট যে 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে সেখানে আবার দেখা যাচ্ছে ওই প্রভিশনটা বাতিল করে দেওয়া হয়েছে। আমার তো মনে হয় ঢাকার হাইকোর্ট বিভিন্ন জায়গায় যদি সার্কিট কোর্ট হিসাবে থাকে, অস্থায়ী হিসাবে থাকে, মানুষের উপকার হবে। আমি বিভিন্ন সময় ক্যান্টিনে গিয়ে দেখেছি ঢাকা কোর্টের হাইকোর্টে মামলার প্রার্থীরা পাউরুটি পানিতে ভিজিয়ে খায়। আর্থিকভাবে তারা এত সাফার করে, সেই কোথাকার গাইবান্ধার মামলা স্কুলের এখানে আসতে হয়, আগাম জামিন এখানে আসতে হয়। বাংলাদেশে কোনো মাইগ্রেশন কোর্ট নাই, প্রতি বছর 10 লক্ষ লোক বিদেশে যায়, 1 কোটি লোক বিদেশে আছে, এদের মাইগ্রেশন সংক্রান্ত জটিলতার কোনো সমাধান নাই। ইলেকশন ট্রাইব্যুনাল, আপনার ডেমোক্রেসি ভোট নিয়ে কথা বলছি, বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় পার্লামেন্টারি ইলেকশন নিয়ে 2টো মামলা ইলেকশন ট্রাইব্যুনাল বাতিল করতে পেরেছিল। সুধাংশু শেখর হালদারের একটা মামলা আর আয়েশা ফেরদৌসের একটা মামলা ভোলাতে। ইলেকশন ট্রাইব্যুনাল নিয়ে কোনো কথাবার্তা কিন্তু নাই। ইলেকশন ট্রাইব্যুনাল শক্ত করা উচিত। আইনজীবীদের সুরক্ষা, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটিক্যাল পট পরিবর্তন হবে, কিন্তু ওনাদের সুরক্ষাটা ইম্পর্টেন্ট। আইনজীবী সুরক্ষিত রাখার প্রাথমিক দায়িত্ব আদালতের, চিফ জাস্টিসের।
আইনজীবীদের সুরক্ষা না থাকে বিচারপতিদের সুরক্ষা কিভাবে হবে? তা আমরা এখানে তাজুল ভাই ছিল, আমরা একসাথে প্র্যাকটিস শুরু করেছিলাম। ইভেন আওয়ামী লীগের প্রথম দিকেও কিন্তু কোর্টটা অন্যরকম ছিল, রেসপেক্ট ছিল, ডিগনিটি ছিল, অনার ছিল, একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। সেগুলো কোথায় হারিয়ে গেছে? হারিয়ে গেছে, ওটা তো ফিরিয়ে আনতে হবে। ওই হারিয়ে যাওয়ার ধারায় তো রিপিটেশন করা যাবে না, তো রিপিটেশন হচ্ছে। আগেও বিচার বিভাগ সাবসার্ভিয়েন্ট ছিল, এখনো সাবসার্ভিয়েন্ট আছে। এই সাবসার্ভিয়েন্ট বিচার বিভাগ দিয়ে আপনি কোনোদিনও স্বাধীন দেশ করতে পারবেন না। বিচার বিভাগকে ফ্রি করে দিতে হবে। আর আইনজীবীদের সুরক্ষার জন্য আইন প্রয়োজন। মেধাবী ছাত্ররা আইন পেশায় আসে না, মেধাবী ছাত্ররা বিচারক হয় না, তারা এনজিওতে জবে চলে যায়, বিদেশে চলে যায়। আমি মনে করি মেধাবী ছাত্রদের অ্যাপ্রেন্টিস হিসাবে 20,000 টাকা তাদের ভাতা দেওয়া উচিত। তারা ভাতা পেলে আইন পেশায় থাকলে ভবিষ্যতে ভালো বিচারপতি হবে, দেশের অনেক টাকা সেভ হবে। এগুলো কথা যখন বলি, আগেও বলতাম, হাসাহাসি করতো। এই সবগুলো মিলিয়ে যে টাকা লাগবে, এটা একটা প্রজেক্টের দুর্নীতির সমানও না, কিন্তু দেশের উপকার হবে। জি, আরেকটা হচ্ছে এই যে আইনজীবীদের গায়ে হাত তোলা, এটা অত্যন্ত খারাপ, মপতন্ত্র, এটা হতে পারে না। এটা যে কোনো মূল্যে এটাকে বন্ধ করতে হবে। আর পুলিশ বেইলের কথা বলেছেন আমাদের ভাই, খুবই ভালো বলেছেন। আমি মনে করি অনেক সিরিয়াস কিছু মামলা বাদে পুলিশ জামিন দিতে পারে, তবে সেক্ষেত্রে একটা প্রভিশন থাকতে পারে যে মামলার বাদী যিনি, তিনি যদি এই জামিনে ক্ষুব্ধ হন, উনি নেক্সট ডে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন ক্যান্সেলের আবেদন করতে পারেন। এটা একটা প্রভিশন আনলে আমার মনে হয় দ্রুত ন্যায় বিচার হবে। যেটা ঘটেছে, বিচারপতিদের ছুটিতে পাঠানো হয়েছে, এগুলো কোনো সমাধান না। এগুলো অবশ্যই আমি মনে করি রোগের চিকিৎসা হচ্ছে না, রোগীর চিকিৎসা হচ্ছে। বিচারপতিরা যখন যে সরকার থাকবে তার বাইরে গিয়ে বিশাল কিছু করেছে, ওই সোনালী অতীত অনেক আগেই বাংলাদেশ থেকে চলে গেছে। আমার মনে আছে 96 থেকে 2001-এর সময় জাস্টিস মোস্তফা কামাল সেই সময় প্রাইম মিনিস্টারকে সতর্ক করেছিলেন যে আপনার মুখ সামলায় কথা বলতে হবে জুডিশিয়ারি নিয়ে, এবং সেই সময় প্রাইম মিনিস্টার মুখ সামলিয়ে কথা বলতে বাধ্য হয়েছিলেন। তো ওই যে বাধ্য করার জুডিশিয়ারি, ওটা হারিয়ে যাচ্ছে। শরীফুদ্দিন চাকলাদারের মতো জাজ, জাস্টিস ওয়াহাব মিয়ার মতো জাজ, শাহাবুনাই মমিনুর রহমানের মতো জাজ, যিনি 111-এ শেখ হাসিনা খালেদা দুজনকে জামিন দিয়েছিলেন, আবার ওনাকে আবার চিফ জাস্টিস করা হয়নি। তো এগুলো হয়েছে এক সময়। তো যেটা ঘটছে আসলে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি চরমভাবে হয়েছে, কোনো সন্দেহ নাই। সে ট্র্যাক থেকে তো বেরোতে হবে। এক সময় আওয়ামী লীগ করেছে, এখন অন্যরা করবে, তাহলে কি লাভ হলো? 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আরেকটা অত্যন্ত খারাপ হয়েছে, যেটা আপনার টকশোতে বলেছি, আপনার টকশোর মাধ্যমেই আমার পলিটিক্যাল পরিচয়, জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স হচ্ছে। পলিটিক্যাল ইস্যুগুলো পলিটিক্যালি সেটেল না করে জুডিশিয়ারিতে এনে সেই ঘোষণাগুলো দেওয়া হয়েছে, এবং জুডিশিয়ারির কিছু জাজ তারা প্রমোশনের আশায়, কনফার্মেশনের আশায়, চিফ জাস্টিস হওয়ার আশায় শেখ হাসিনাকে খুশি করতে ওই সমস্ত রায় দিয়ে দিয়েছে, যে রায়গুলো কখনো জুডিশিয়ারি থেকে আসা উচিত না। সেই ধারাবাহিকতা থেকে বেরোতে হবে। বের না হলে ডেফিনেটলি